আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণজাগরণ হয়েছে কিছুদিন আগে। বর্তমানে সুন্দর মতো একটি সুন্দর একটা উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে বাংলাদেশের কে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। অলরেডি তারা তাদের কাজে পরিচালনার দায়িত্ব পুরোপুরি বুঝে নিয়েছে এবং তারা চেষ্টা করতেছে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। আমি নিজের পক্ষ থেকে এটা আশা করব তাদের চেষ্টা যেন অব্যাহত থাকে। ভালো মন্দ নিয়েই মানুষের কাজ। তো আজকে আমি কয়েকটা ব্যক্তির বিষয়ে কথা বলবো। এক নম্বর হলো আমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি। দ্বিতীয়ত কয়েকজন পলিটিক্যাল নেতা সম্বন্ধে কথা বলবো, যারা আমাদের খুবই পরিচিত এবং স্বনামধন্য বলতেই বলা চলে। অনেকের কাছে প্রিয় হতে পারে, অপ্রিয় হতে পারে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে গোলাম মোল্লা রানী। সে বরাবরই টক শোতে আসেন, টক শো টেবিল বেশ মাতিয়ে রাখেন। তো তার নিয়ে আজকে কিছু একটা আলোচনা করব। আসলে রাজনীতি নিয়ে আলোচনা করার অত সাহস বুদ্ধি আমাদের মতো মানুষের থাকে না। বাট তাদের কথা নিয়ে কিছু বলার মতো কিছু বুদ্ধি অবশ্যই আল্লাহ পাক আমাদের দিয়েছে। তো সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে সাকিবুল হাসান ও মাশরাফি। তাদের ভালো দিকগুলো আমি বলি। মাশরাফি বাংলাদেশের একজন সফলতম ক্রিকেটার এবং অধিনায়ক এবং একজন বোলার। তিনি কিন্তু তার যে কয়দিন সে ক্রিকেট খেলছে, সে পারলে তার জীবনটা দিয়ে দিয়েছে এবং সে যে সাধারণত ক্ষতবিক্ষত অবস্থায়, বিশেষ করে তিনি ইঞ্জুরি নিয়েও বেশ কয়েকবার ক্রিকেট খেলেছেন। স্পেশালি সে একজন পেস বলার সাধারণত ইঞ্জুরিতে পড়লে সে আসলে খেলতে পারে না, কিন্তু তারপরেও তিনি ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশে হাল ধরার জন্য ক্রিকেটে সে প্রাণপণ চেষ্টা করেছে। এটা তার একটা ভালো দিক। এবার আসেন সাকিব আল হাসানের ক্ষেত্রে। হয়তো বা আপনাদের ভালো দিকটা এখন শুনতে খুব খারাপ লাগছে, তারপর আমি প্রথমে ভালো দিকটা বলতেছি। সাকিবুল হাসান সেরা অলরাউন্ডার, নিঃসন্দেহে, এটা নিয়ে আমার সাথে দ্বিমত করার কিচ্ছু নাই। দ্বিতীয় কথা হলো তিনি একজন ভালো ক্রিকেটার। এখন বর্তমানে সে সবসময় বরাবরই ভালো একটা ফর্মে থাকেন এবং বাংলাদেশে তিনি একজন মাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে সবচাইতে বেশি টাইম ধরে ফর্মে রয়েছেন এবং বাংলাদেশকে তিনি অনেক ভালো ভালো ক্রিকেট উপহার দিয়েছেন, যে কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে অনেকটা তার জন্য গর্বিত আসনে বসে আছেন। এই গেল দুইজনের কিছু ভালো গুণ। আসলে এবার খারাপ গুণ দেখি না। আসলে আমি মাশরাফির আসলে অ্যাজ এ ম্যান হিসাবে কোনো খারাপ গুণ আমি তেমন কিছু দেখি না। তবে তার কিছু ভুল থাকতে পারে, হয়তো বা ভুল থাকতে পারে এরকম যে সে একটা দল করতেছে এখন, সে দলে থেকে হয়তো সে একটা সরাসরিভাবে সে দলের বাহিরে গিয়ে সে দলের বিরুদ্ধে একটা কথা বলতে চায় আবার চায় না, এরকম অবস্থায় ছিল। তো সে সেখানে হয়তো বা সে নিমরাজি, যেখানে বলা হচ্ছিল যে সামনেও না পিছনেও না, সে মাঝ বরাবর কোনো কিছু স্টেটমেন্ট দেয় নাই। সে ছাত্রদের পক্ষও দেয় নাই, ছাত্রদের বিপক্ষেও দেয় নাই। এটা ছিল তার সবচাইতে বড় ভুলের মধ্যে একটা। এটা আমি ভুল ধরবো, কিন্তু এটা আমি তার বিশাল বড় একটা মানুষ হিসাবে তার কিন্তু একটা অন্যায় আমি ধরবো না। আর আসলে মানুষ তার কাছে হয়তো তার বুদ্ধিতে সেটা নাও থাকতে পারে। সে অ্যাকচুয়ালি প্রপারলি একজন পিওর পলিটিশিয়ানও না। সে একজন পিওরভাবে সে এখন তার পলিটিশিয়ান শিখতেছে, এখনও সে করতেছে না। এখন সে যে বড় ভুল কাজটা করছে, তো এই ভুল কাজটা করার ফলে তার বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দিছে। সে তার বিরুদ্ধে অনেক খারাপ মন্তব্য চলে আসছে। তো অ্যাকচুয়ালি কি সে কি সত্যি কি তার বাড়িটা কি জ্বালায় দেওয়া কি আসলেই খুবই দরকার ছিল? সে কি কারো মারছে? সে কি কারো ক্ষতি করছে? সে কি কারো বাড়ি ঘর পুড়াইছে? সে কারো টাকা পয়সা কি আত্মসাৎ করছে? আমি খুব শান্তি পেতাম যদি কোনো একটা ব্যক্তি, যদি মাশরাফির এরকম কিছু দিক নির্দেশনা আমাকে বা একটা ভিডিওর মাধ্যমে যদি উল্লেখ করা হয়তো যে মাশরাফি এরকম দুর্নীতিগ্রস্তর সাথে ছিল।
হ্যাঁ, অনেকে বলতে পারেন কিছু কিছু অনলাইন গেম আছে সেইখানে অ্যাড হিসাবে ছিল, স্পন্সর হিসাবে ছিল, সেই সব অনলাইন অনলাইন সেক্টরগুলো পালায় চলে গেছে। আসলে একটা মিডিয়ার একটা স্পন্সর নিতে পারে, সে বিজ্ঞাপন দিতে পারে, কিন্তু ইন্টারনাল ব্যাপারে তো সে সব কিছু জানে না। সে টাকার বিনিময়ে একটা স্পন্সর, সে বিজ্ঞাপনটা দিতেই পারে, কিন্তু সে তার প্রোডাক্টের ভিতরে যে ঢুইকা বইসা আছে সেটার তো কোনো বিজ্ঞাপন যে করে তার পক্ষে তো জানা আসলে সম্ভব না। তো আমি মনে করি এই বিষয়টা যদি কেউ যদি আনেন, আমি আমার মতে বর্তমান যুগ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে সঠিক না। এটা অন্য দেশে হলে যেখানে খাবারের মান 15 দিন পর পর, 7 দিন পর পর চেক করা হয়, হাজার হাজার লোক রয়েছে যেখানে খাদ্যদ্রব্য পর্যবেক্ষণ করে যে সব কিছু নিয়মমাত্রা ঠিক আছে কি না, বা কোনো একটা নতুন সেক্টর চালু হলে সেটা আসলে কি টাকাটা, যে বিজনেসটা চালু হয়েছে সেটা ঠিক মতো চলছে কি না সেটা দেখে। কিন্তু বাংলাদেশ আসলে এরকম দেখার কোনো মানে লোক থাকলেও সেইভাবে প্রপারলি কোনো সময় দেখা হয়নি। আহ, এবার আসি হচ্ছিল সাকিব আল হাসানের ক্ষেত্রে। ব্যক্তিগত এবার তার কিছু খারাপ দিকের কথা বলি। তার খারাপ দিকের মধ্যে হচ্ছিল সে খুবই অহংকারী, এবং সে আসলে তার টেম্পারটা সবসময় ধরে রাখতে পারে না। সে যে কোনো সময় মানুষের সাথে চট করে রেগে যায়। এই কারণে আমারও অনেক সময় খারাপ লাগতো। আমারও বাসা মিরপুর 2-এর কাছাকাছি, তো আমরাও মাঝে মধ্যে ওই মিরপুর স্টেডিয়ামে যখন সাকিব আল হাসান প্র্যাকটিস করতো, তো আমরা ওই স্টেডিয়ামের ফাঁকা দিয়া দেখতাম যে ওরা খেলতেছে। আশরাফুল খেলতেছে, অনেক আগের কথা, তখন ওরা এতটা পপুলার থাকলো, এতটা আর কি ক্ষমতাবান ছিল না। তো সেই ক্ষেত্রে আমি সাকিব আল হাসানের ব্যাপারটা আমি অত গুরুতর ধরি না, কিন্তু আমি মাশরাফির ব্যাপারটা খুবই ভাবে চিন্তিত যে আসলে আমরা ক্ষমা করতে শিখিনি। আসলে ক্ষমা তো দূরের কথা, আমরা ন্যায় করতে শিখিনি, হয়তো বা আমরা ন্যায় করতে কোনোদিনও শিখবো না, কারণ ব্যক্তিগত অর্থে আমরা শিখি না। এবার আসি গোলাম মোল্লা রনি। সে খুবই ভালো একজন উপস্থাপক, এক সময়কার আমলিকের একজন খুবই স্বনামধন্য এবং আদরের নেতা ছিলেন। পরবর্তীতে তাদের ইন্টারনাল কিছু কোন্দলের কারণে সে আমলিগ থেকে বের হয়ে যায়, সম্ভবত 12 বা 13, 11, 12, 13 এদিকে হবে। তো এরপরে থেকে গোলাম মৌলা রনি সাহেব সবসময় অনলাইনে বিবৃতি দিতেন, এবং পাশাপাশি তিনি টকশোতে অ্যাটেন্ড করতেন। তো মানুষরা তার টকশোটা খুব ভালোবাসতো, বিশেষ করে আমলিগ বিরোধী যারা ছিল তারা তাকে খুব মাথায় করে রেখেছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এইটা যে গণজাগরণ আন্দোলনের পরে তিনি মধ্যমপন্থী হিসেবে কিছু কথা বললেন, যে শেখ হাসিনাকে আনা দরকার, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনা দরকার, এবং তার লিগ্যাল ওয়েতে তার বিচার করা উচিত। আমি মনে করি না এর চেয়ে তো বড় স্টেটমেন্ট এটা পৃথিবীর যে কেউ হোক, যত বড় আলেম হোক, যত বড় মৌলানা হোক, আর যত বড় প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, তাকে আনা উচিত। যদি তার বিরুদ্ধে কোনো ক্লেম থাকে, তাকে লিগ্যাল ওয়েতে তার বিচার করা হচ্ছে। প্রত্যেকটা মানুষের, খালি একটা রিক্সাওয়ালার বিচার হবে, আমি একটা গরিব মানুষ আমার একটা বিচার হবে, আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের বিচার হবে না। অবশ্যই লিগ্যাল ওয়েতে বিচার হোক। এখন পাশাপাশি সে যদি বলে যে শেখ হাসিনার কিছু, বেগম শেখ হাসিনার কিছু, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ভালো গুণ ছিল, জয়েরও কিছু ভালো গুণ আছে, তাতে গোলাম মোল্লা রানী আওয়ামী লীগের চামচা হয়ে গেল। এক সময়কার আওয়ামী লীগ করতেন, এখন সেই আওয়ামী লীগের মতামতটা থাকবেই। বাবা, দল, আমার যেটা হচ্ছিল ব্যক্তিগত, যেটা আমার মতামত, জানি না, দল পরিবর্তন করাটাই তো গণতন্ত্র। আমরা যখন একটা দল পরিবর্তন করি তখন আমরা কি বলি, ওর নীতির কোনো ঠিক নাই। আবার আমরা যখন দল পরিবর্তন না করি তখন যেমন যেই অবস্থাটা হয়, যে এই দল এত কিছু খারাপ করার পরও তোমরা কেন এই দলের সাথে। তো আসলে ব্যক্তিগত আমরা একটা সাধারণ মানুষ হিসেবে যা ভাবি, যেইটা ভাবি, কারণ উপদেষ্টা মণ্ডলীর মেয়ে যারা, বিশেষ করে ছাত্ররা যতদিন পর্যন্ত ফিল্ডে ছিল ততদিন পর্যন্ত তারা সাধারণ একটা মানুষ ছিল। তারা সাধারণভাবে ভাবতো, সাধারণভাবে চিন্তা করতো, সাধারণভাবে বুঝতো। কিন্তু যখনই তারা
ক্ষমতায় বসলো, তখন কি তাদের সাধারণ চিন্তাটা চলে গেল? তারা একজন ভালো ক্ষমতাধর শাসক হিসেবে যাতে হইতে পারে। এখন ভালো শাসক বলতে এইটাই বোঝায়, শক্তিশালী শাসককে ভালো শাসক বলা হয়, যার আমলে কেউ সে যেটা বলবে সেইটাই হবে। এখন আমি এখানে আর একটা কথা বলতে চাই। আহ, উপদেষ্টারা হয়তো অনেক নমনীয় কথা বলে, আওয়ামী লীগের ক্ষেত্রেও বলে, বিএনপির ক্ষেত্রেও বলে। এখন আওয়ামী লীগের ক্ষেত্রে বললেই ওটা ছাত্র বিরোধী কথা, ওটা ছাত্রদের অপশক্তির কথা, ওটা ছাত্র চেতনার বাহিরের কথা। তো এভাবে বলে যদি আমরা উপদেষ্টা মণ্ডলীর ত্রুটি চেপে ধরি, তাহলে কি ওই আওয়ামী লীগের আমলে লাউ আর এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আমলে কদু জিনিসটা কি একই হয়ে গেল না? আমরা জনগণের সামনে বুঝাইলেন যে ভাই এটা কদু, আমি যেহেতু বলছি কদু, এটা কদু, এটা টেস্ট মিষ্টি, আর লাউয়ের টেস্ট পাইনসা, এটা দিয়ে কিন্তু তরকারি খাওয়া যাবে, আর এটা আপনি চাইলে চাবাও খাইতে পারবেন, জাস্ট একটু চিনির সাথে ভরায় ভরায় খাইলে। জিনিসটা এরকম হবে না যে মুখের কথায় তার জেনেটিক পরিবর্তন হয়ে যায়, যেটা পূর্বেও ঘটছে সেটা আজও ঘটতেছে। আসলে আমরা ব্যক্তি থেকে বলি, আমরা তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা বলি যে খারাপ যা আছে সব ভুলে গেলাম, যার যে যা আমার উপর অন্যায় অত্যাচার করছে সবাইকে মাফ করে দিলাম, আর এখন থেকে আমি ভালোভাবে চলবো। আসলে কি আমি ভালোভাবে চলতে পারি? সব কিছু খারাপগুলো পরিবর্তন করতে পারি? পারি না। আসলে মানুষ হিসেবে সব কিছু পারা সম্ভব না, তবে চেষ্টা করা উচিত, যাতে ইনশাল্লাহ আমাদের 100% ভালো না ভাবে করি, 50% তো করতে পারি। তো ইনশাল্লাহ আমাদের যেই গণজাগরণের যেই উদ্যমী ছাত্র জনতা নেতা যারা রয়েছেন, তারা অবশ্যই মহানুভবতা প্রকাশ দিবেন। শুধু মহানুভবতা প্রকাশ দিতে গিয়ে যে তারা যে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে আমি সেটা বলতেছি না। যেখানে ছাড় দেওয়া যায় সেখানে সর্বোচ্চ ছাড় দিতে পারেন, আর যেইখানে কে অন্যায় করেছেন তাকে সে অন্যায় থেকে বিন্দুমাত্র তাকে ছাড় দেওয়া হবে না। তো এই কথা বলেই আজকে আমার না জানার বিষয়গুলো বা চিন্তার বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। জানি না এই চিন্তাগুলো উত্তর আমি দেখি কোনো এক টক শোতে কথা বলাকালীন পাই কিনা। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।